আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে ইমরান হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স রূপান্তর করতেছি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে তোমার পরীক্ষা থাকবে, সেটাকে তোমার কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। ইতিমধ্যে পূর্বে কিন্তু আমরা অলরেডি দুটো ক্লাস তৈরি করেছি, আজকে আমরা 3 নম্বর ক্লাসে আসবো। তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই। তবে পাঠে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুকে যারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো আমরা তারই ধারাবাহিকতায় পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা সেন্টেন্স লিখেছি, সেগুলো আমরা এখন করব ধারাবাহিকতায়। 1 নম্বর আমরা লিখছি দ্য কেক বেকড বাই মাদার ওয়াজ ডেলিশিয়াস, অর্থাৎ দ্য কেক বেকড। এখানে আমাকে সবসময় মনে রাখতে হবে যে আমরা দেখবো যে সাধারণত এখানে যে রুলসটা আমাদের মনে রাখতে হবে যে নাউনের পরে ভার্বের V3 দেওয়া আছে কিনা, বা কোনো প্রোনাউনের পরে ওইটা হইতে পারে। নাউন বা প্রোনাউনের পরে ভার্বের V3 দেওয়া আছে কিনা, অর্থাৎ আমরা দেখবো যে সাধারণত নাউন বা প্রোনাউনের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে দ্য কেক বেকড বাই মাই মাদার, এখানে কিন্তু আরো বলা হচ্ছে বেকড বাই মাই মাদার, তাই না? এই যে বেকড, তাহলে এখানে V3 আছে। যখন দেখবো যে আমাদের এরকম নাউনের পরে V3 আছে, তখন এই V3 এর মধ্যে V3 থাকবে, জাস্ট এই V3 এর আগে একটা হুইচ নিব এবং অক্সিলারি ভার্ব নিব, অর্থাৎ টু বি অক্সিলারি ভার্ব নিব। আমরা জানি কি যে টু বি অক্সিলারি ভার্ব মানে কি এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার, তাই না? যে কোনো একটা নিব। তাহলে আমরা এখানে করি, কমপ্লিট করে আমরা দেখাইতে পারি যে এইভাবে আমরা করব। দা কেকের মধ্যে কেক আমরা লিখবো, এই যে আমাদের সামনে বেকড আছে তার আগে কি লিখবো? একটা হু বা হুইচ। তো হু তো লিখবো না, যেহেতু হুইচ লিখবো আমরা, তাহলে কিন্তু কেকটা বসতে হলে হুইচ। তারপর একটা অক্সিলারি ভার্ব নিব, টু বি অক্সিলারি ভার্ব অ্যামেজার অথবা ওয়াজ। আমরা বলছিলাম যে এখানে অ্যামেজার নিব নাকি ওয়াজ ওয়ার নিব, প্রেজেন্টে নিব নাকি পাস্টে নিব। এই জন্য আমাদের পূর্বের যে বাক্য আছে এই বাক্যে যে মেইন ভার্ব বা ফিনিট ভার্ব, এই যে ওয়াজ দেওয়া আছে, ওয়াজ কিন্তু এখানে পাস্টে আছে, তার মানে পুরো সেন্টেন্সটা পাস্টে। যেহেতু এই সেন্টেন্সটা পাস্টে, তাহলে এই সেন্টেন্সটা আমাদের কি হবে? পাস্টে হবে। তার মানে এখানে ওয়াজ বা ওয়ার আনবো। হুইচের আগে যে কেক আছে এটা কিন্তু সিঙ্গুলার, দেখছেন? তাই এখানে কি হবে? আমাদের সিঙ্গুলার ভার্ব ওয়াজ হয়ে যাবে। তারপর ওই যে V3, এই যে বললাম যে V3 এর আগে হুইচ নিব, তারপর টু বি অক্সিলারি ভার্ব, আবার সেই V3 বসবে। তাহলে V3 কি আছে? বেকড আছে। তাহলে বেকড লেখার পর যা আছে তাই, বেকড বাই মাই মাদার ওয়াজ ডেলিশিয়াস। তার মানে এটা আনসার হলো দ্য কেক হুইচ ওয়াজ বেকড বাই মাই মাদার ওয়াজ ডেলিশিয়াস। তারপর দ্য স্কুল এস্টাবলিশড ইন 1941 ইজ দ্য ফার্স্ট স্কুল অফ দিস এরিয়া। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে যেমন এখানে দেখেন বেকড লেখা ছিল, তাই না? বেকডের পরে কিন্তু একটা প্রিপজিশন আছে, বেকডের পরে কিন্তু একটা প্রিপজিশন আছে। তেমনিভাবে এখানে দেখবেন এই যেমন এস্টাবলিশড, তারপর একটা প্রিপজিশন আছে। সাধারণত এই ধরনের ভার্ব দেওয়া থাকলে না, তাদের পরে মাঝে মধ্যে প্রিপজিশনে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। এই যে দ্য স্কুল এস্টাবলিশড। আরেকটা বিষয় মনে রাখবেন যে দেখবেন যে এখানে যে V3 আছে, V3 সাবজেক্ট করতে পারে। মানে দেখেন কেক বেকড, বেকড মানে কি এখানে ফুলানো বা রান্না করা বা বানানো বা তৈরি করা, তাই তো? তো এইটা যে বেক করছে, কেক কি নিজেকে নিজে বেক বেক করতে পারে? কখনোই পারে না। আবার এস্টাবলিশ হতে প্রতিষ্ঠা করা, স্কুল কি নিজেকে নিজে এস্টাবলিশ করতে পারে? স্কুল কখনো নিজেকে নিজে এস্টাবলিশ করতে পারে না। যার ফলে দেখা যাচ্ছে কি এমন এমন নাউন যেটাকে বলা হয় কি প্যাসিভ নাউন, যে কাজ করতে পারে না, তারপর যদি ভার্বের V3 থাকে তাহলে সাধারণত তার আগে হু, হুইচ বা হুইচ নিব। সাধারণত দ্যাট নেওয়া হয় না তেমন একটা। তো আমরা নেই দা স্কুল, এবার হুইচ নিব, তারপর কি অ্যামিদার বা ওয়াজার হবে। এখানে বলছে এস্টাবলিশড ইন 1941, 1941 সালে প্রতিষ্ঠা লাভ করছে। অবশ্যই এটা বর্তমানের অতীত বোঝাচ্ছে, তাই না? যদি এখানে ভার্ব ইজ প্রেজেন্ট আছে, তারপরে এখানে আমার অতীত হবে, কারণ প্রতিষ্ঠা লাভ করছে কিন্তু অতীতে, তাই না? এই জন্য আমার কি হবে? এখানে হুইচ ওয়াজ এস্টাবলিশড, ESTABLISHED, এস্টাবলিশড ইন 1941 is the first school of this area. তারপরে যদি দেখি আমরা দ্য অ্যাসাইনমেন্ট কমপ্লিটেড ইন টাইম গট ফুল মার্কস। যে আবার দ্য অ্যাসাইনমেন্ট বলা আছে, এই যে তারপরে V3। অ্যাসাইনমেন্ট কি নিজেকে নিজে কমপ্লিট করতে পারে? অ্যাসাইনমেন্ট কখনোই নিজেকে নিজে কমপ্লিট করতে পারে না, এটা আমরা বুঝতেছি। তাহলে কি হবে? দ্য অ্যাসাইনমেন্ট। এবার একটা হুইচ নিয়ে নিব আমরা, এবার একটা অক্সিলারি ভার্ব নিব। যদি বলছে গট ফুল মার্কস, এই যে গট হচ্ছে এই বাক্যের মূল ভার্ব, গেট গট। তো গেট হচ্ছে প্রেজেন্ট, গট হচ্ছে পাস্টে, পাস্ট পার্টিসিপল গটেন বা গটি।
তো যদি এখানে 5টি আছে তাহলে এখানে কি হবে, ভার্ব আমার ওয়াজ হয়ে যাবে। যদি হুইচ এর আগে অ্যাসাইনমেন্ট সিঙ্গুলার তাহলে কি হুইচ ওয়াজ কমপ্লিটেড ইন টাইম। তারপর আছে তাই গট ফুল মার্কস। তারপরটা হি বট সাম অ্যাপলস টু ইট, এটা কিন্তু আমরা আবার নতুন রুলসে চলে আসবে। এখন বলছে কি হি বট সাম অ্যাপল টু ইট। এই যে দেখবেন যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর যে দেখবেন যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর দেখবেন যে এখানে টু প্লাস ভার্ব, অর্থাৎ আমার যদি টু প্লাস ভার্ব থাকে এটাকে বলে ইনফিনিটিভ। সাধারণত টু প্লাস ভার্ব থাকলে টু এর স্থলে হবে সো দ্যাট, তারপরে হবে একটা সাবজেক্ট, তারপর আমি একটা ক্যান বা কুড নিব, মে বা মাইটও নিতে পারি আমি। ক্যান বা কুডটাই আমরা বেশি মনে রাখবো, কারণ অনেক সময় এত খেয়াল থাকে না, সায়েন্সের এত পড়া, কমার্সের এত পড়া, তারপর আর্টসের এত পড়া পড়ে ইংলিশ এত পড়া মাথা নাকি ঢুকে না। তো ঢুকে না যেহেতু, তো এত রুলস ঢুকানোর দরকার নাই। হ্যাঁ, তারপরে যা আছে তাই আর কি, বা এক্সটেনশন বা বাকি অংশ এখানে, বা বাকি অংশ। হ্যাঁ, তো এই বাক্যে দেখেন হি বট সাম অ্যাপলস টু ইট, তাহলে এটা আমরা করি হি বট সাম অ্যাপলস। এইবার কি হবে, এই যে টু এটা হবে সো দ্যাট, আবার সাবজেক্ট হবে ওই সাবজেক্টে নিয়ে আসবে, যেহেতু এই ইটটা কি এই সাবজেক্টই করছে তাই না, লক্ষ্য বা উদ্দেশ্য বোঝাচ্ছে। তো আবার সাবজেক্ট হি নিয়ে আসবো, তারপর ক্যান বা কুড। এই বাক্যে দেখো হি বট তাই না, এই যে হি বট, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব বট, নিঃসন্দেহে আমরা কি জানি বাই, বিইউআই বাই। বাই হচ্ছে কি প্রেজেন্টে, বাইয়ের পাস্ট হচ্ছে বট, বিওইজিএসটি বট। তা যেহেতু এখানে বট পাস্টে আছে তাহলে আমি এখানে অবশ্যই ভার্ব কুড নিব, তারপর যা আছে তাই, বাকি আছে একমাত্র ইট, হি কুড ইট, ফুল স্টপ। তারপর যদি আমরা দেখি যে যেমন হি গেভ দেম আ কোশ্চেন টু রাইট দ্য অ্যান্সার, তাহলে এখানে হবে হি গেভ দেম আ কোশ্চেন, এই যে টু রাইট, তাহলে টু এর স্থানে হবে আবার সো দ্যাট। এখন কথা হচ্ছে টু রাইট দ্য অ্যান্সার, তাহলে হি গেভ দেম আ কোশ্চেন, কাদেরকে দিছে, তাদেরকে। অর্থটা একটু বুঝতে হবে, এখানে আন্দাজে শুধু হি নিলি হবে না। টু রাইট দ্য অ্যান্সার, টু রাইট মানে উত্তর লিখতে, তাহলে সে তাদেরকে একটা প্রশ্ন দিল, এ কোশ্চেন দিল কাকে, তাদেরকে। তাহলে অ্যান্সার কারা লিখবে, তারাই লিখবে তাই না, তার মানে এখানে সাবজেক্ট তাহলে কারা আনবো, এই যে দেম আছে, এই দেমটা এখানে আসবে, দেমটা এখানে সাবজেক্ট ফর্ম হয়ে যাবে দে। আর যদি এই বাক্যের ভার্ব হচ্ছে এই যে গেভ, গেভ যেহেতু পাস্টে আছে তাহলে এখানে আমার ভার্ব হবে কুড। আমরা জানি গিভ হচ্ছে প্রেজেন্টে, গিভের পাস্ট হচ্ছে গেভ। তারপর যা আছে তাই, টু রাইটের পরে এই যে রাইট আছে, রাইট লিখবো, টু রাইট দা অ্যান্সার, ANSWER অ্যান্সার। তারপরে যদি আমরা খেয়াল করি যেমন হি ইজ টু উইক টু ক্যারি দ্য বক্স, তাই না, এই যে টু ডট ডট টু, এটা কিন্তু আরেকটা রুলস আমরা চলে আসতেছি এখন। যদি আমার সেন্টেন্সে কি থাকে, যদি আমার সেন্টেন্সে থাকে টু ডট ডট টু, তাহলে এই টু এর পরিবর্তে হবে সো, এই টু এর পরিবর্তে হবে দ্যাট, এবং আগের নিয়মটাই ফলো করব আমরা, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট, কিন্তু এখানে সাথে নট যুক্ত হবে, প্লাস ওই V1 প্লাস ওই বাকি অংশ বা এক্সটেনশন বা অবজেক্ট যা থাকে তাই আর কি। তো এখানে আমরা সেটা দেখবো যে হি ইজ টু হয়ে যাবে কি সো, হি ইজ সো উইক, এই টু এর পরিবর্তে হবে দ্যাট। ক্যারি দ্য বক্স, তার মানে ক্যারি দ্য বক্স কে, সেই তো, সে এতই দুর্বল, টু ক্যারি দ্য বক্স, এই টু এর অর্থ না প্রকাশ করে যে সে বক্সটা বহন করতে পারতেছে না, এরকম আর কি, যে বক্সটা বহন করতেছে অনেক দুর্বল, মানে বক্সে বহন করতে পারে না। তো এই সাবজেক্ট আবার কি হি নিয়ে আসবো, ক্যান নট বা কুড নট, তাহলে এই যে এই বাক্যে ভার্ব হচ্ছে কি ইজ প্রেজেন্টে, তার মানে এখানে হবে কি ক্যান নট, সংক্ষেপে ক্যান্ট রাখলাম। তারপর যা আছে তাই, ক্যান্ট ক্যারি দ্য বক্স, ক্যারি দ্য বক্স, ফুল স্টপ। তারপরে দে ওয়ার টু টায়ার্ড, দে ওয়ার টু টায়ার্ড, এই যে টায়ার্ড টু ডট ডট টু, অ্যান্সার হবে কি দে ওয়ার সো টায়ার্ড। ওকে, এই টু জায়গা হবে কি দ্যাট, আবার সাবজেক্ট নিয়ে আসবে যে টু ওয়ার্ক ফার্দার, আর হাঁটতে পারতেছে না তাই না, তার মানে কি আর দে আবার সাবজেক্ট হবে এখানে দে। তারপর ক্যান বা কুড, যেহেতু ওয়ার পাস্টে আছে তাহলে হবে এখানে কি কুড, দে কুড, সাথে নট হবে দে কুড নট ওয়ার্ক ফার্দার, দে কুড নট ওয়ার্ক ফার্দার। এই সেন্টেন্সকে যদি তোমাকে নেগেটিভ করতে বলো না টু ডট ডট টু দিয়া, তাহলে এইটা করলে কিন্তু তোমার নেগেটিভ সেন্টেন্স হয়ে যায় সাধারণত। এই আমাদের শেষ, আর আমরা টু প্লাস V1 এর রুল শিখলাম, টু ডট ডট টু এর রুল শিখলাম। এখন আমরা আরেকটা রুল শিখবো হচ্ছে হাউ টু, যদি থাকে হাউ টু, যদি দেখি যে আমাদের হাউ টু থাকে, হাউ, যদি হাউ থাকে, যদি হাউ টু থাকে তাহলে হাউ এর পরিবর্তে হবে
হাউর মতো হাউ থাকবে, একটা সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে ক্যান অথবা কুড বসাবো। তারপর ওই যে হাউ টু এর পরে V1 থাকে না, ওই V1 বসাবো, আর কিছু থাকলে আর কিছু বসাবো। অর্থাৎ আই নো হাউ, আবার সাবজেক্ট আসবে, তাহলে টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হবে, আমি তো সাঁতার কাটবো না, আরেকজন আমি তো, সাবজেক্ট আই নিয়ে আসবো আবার। আই নো হাউ, আই, এবার কেন অথবা কুড, এই বাক্যের ভার্ব হচ্ছে নো প্রেজেন্টে, তবে কি হাউ আই ক্যান, আই নো হাউ আই ক্যান, এবার সুইম মাত্র বাকি সুইম হয়ে যাবে, আই নো হাউ আই ক্যান সুইম। তারপরে হি লার্ন হাউ টু প্লে দ্য গিটার, তার মানে হি লার্ন, বলছে হাউ টু থাকলে টুটা শুধু বাদ যাবে, হাউ মতো হাউ থাকবে, আবার সাবজেক্ট আসবে, সাবজেক্ট আবার হি আসবে এখানে। ক্যান বা কুড, এই বাক্যে লার্ন হচ্ছে পাস্টে, হবে কি কুড, হি কুড প্লে দ্য গিটার। অর্থাৎ এই বাক্যে আমার ক্যান আসবে নাকি কুড আসবে, ক্যান আসবে নাকি কুড আসবে, এখানে ক্যান নাকি কুড, এটা ফলো করবে কি আগের সেন্টেন্সে যেই ভার্বকে দেওয়া ছিল আর কি, ওই ভার্বের উপর, ওই ভার্ব যদি প্রেজেন্টে থাকে তাহলে আসবে ক্যান, ওই ভার্ব যদি পাস্টে দেওয়া থাকে তাহলে হবে কুড। এই মোটামুটি আমরা শিখলাম কয়েকটা রুলস, আমরা আরো কয়েকটা রুলস আজকের এক ক্লাসে শেষ করব। তো চলো এগুলো আগে মুছে নেই, মুছে তারপর দেখি। আর তার আগে বলবো যে এই যে একটা সুন্দর একটা দেওয়া আছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, খুব চমৎকার ভাবে একসাথে সবগুলো অ্যান্সার করে দেওয়া আছে, পাশে রুলস লেখা আছে। বলা যায় যে তোমরা এগুলো উঠিয়ে রাখতে পারো বা খাতায় স্ক্রিনশট দিয়ে রাখো, খাতায় লিখে রাখলে বেশি ভালো হয়, তাহলে তোমাদের ব্রেনে সেভ থাকবে অনেকদিন। একটা জিনিস লিখলে না ব্রেনে সেভ হয় আস্তে আস্তে, এবং কার্যকর ক্ষমতা, তোমার কার্যকরী যে ক্ষমতাটা সেটা আরো তোমার বৃদ্ধি পায় দিন দিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এগুলো বুঝবো, মুছে আমরা আর কয়েকটা রুলস লিখবো, ওইগুলা অতঃপর বন্ধুরা আমরা সব মুছলাম, মুছে আবার নতুন কিছু সেন্টেন্স লিখলাম। আমরা চেষ্টা করছিলাম যে আজকের এই ক্লাসেই লাস্ট ক্লাস বানাইতে, এত সিম্পল টু কমপ্লেক্স, কিন্তু মনে হচ্ছে সম্ভব না আসলে। দেখো তাহলে 10 নম্বরটা, আ লেজি বয় ক্যান নট কমপ্লিট হিজ ওয়ার্ক প্রপারলি। আজকে আমরা যেটা পড়বো আ লেজি বয়, এখানে আমাদের মনে রাখতে হবে সাধারণত যে আর্টিকেল সিএলই, হ্যাঁ, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি এরকম থাকে, আবার বোঝো যদি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন থাকে, তাহলে আমরা কি করব, এই যে অ্যাডজেক্টিভটা আছে এই অ্যাডজেক্টিভটা ভাগায় ফেলবো, অর্থাৎ উঠায় দেবো এটাকে। আমরা কি করব, আর্টিকেলের মতো আর্টিকেল থাকবে, তারপর এই নাউনের মতো নাউন থাকবে, তারপর একটা হু বা হুইচ লিখবে। আবার বুঝো, আর্টিকেলের মতো আর্টিকেল, যদি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে, যে যেমন লেজি বয়, উই স এ টল বিল্ডিং, এই যে এ টল বিল্ডিং, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন বা অ্যাডজেক্টিভ যেটা বলি আমরা, তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কি করবো, প্রথমে আর্টিকেলটা লিখবো, এই যে অ্যাডজেক্টিভটা আছে এই অ্যাডজেক্টিভটাকে এখান থেকে উঠে ফেলবো, বাদ তার মাইনাস করে দেব, তারপর হুইচ বা হুইচ নিব, তারপর আমরা আবার প্লাস টু বি অক্সিলারি ভার্ব নিব, অর্থাৎ আমাদের ওই যে টু বি অক্সিলারি ভার্ব মানে কি অ্যামিদার অথবা ওয়াজ ওয়ার নিব, তারপরে ওই যে আমার অ্যাডজেক্টিভটা আছে ওই অ্যাডজেক্টিভটাকে আমি এখানে নিয়ে আসবো, এবং এখান থেকে নাউনের পর যে বাকি অংশ থাকবে ওই বাকি অংশকে আমি এখানে লিখে দিব সাধারণত। তো এখন দেখো এখানে যেমন আ লেজি বয়, তাহলে আমরা বলছি কি যে এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এখান থেকে আমরা অ্যাডজেক্টিভটাকে আমরা উঠে ফেলবো, বাদ এটাকে মাইনাস করতে আমরা থাকে কি, তাহলে এ বয় থাকে। তারপর আমরা কি করে বলছিলাম, আর্টিকেল প্লাস নাউন লিখবো, অ্যাডজেক্টিভকে আমরা মাইনাস করে ফেললাম, তারপর নিব আমরা হু বা হুইচ। এই সেন্টেন্সে এই যে বয়, বয় হচ্ছে একজন ছেলে, মানুষ জাতি, সে মানব জাতি থাকলে তার পরিবর্তে হয়, তার পাশে হয় সবসময় হু, তারপর আমরা হুইচের না নিয়ে আমরা নিব হু নিব, তারপর একটা অক্সিলারি ভার্ব নিব অ্যামিদার বা ওয়াজ ওয়্যার। আমরা আগে বলছিলাম যে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সে যে ফিনিট ভার্ব আছে, যে ক্যান নট কমপ্লিট, ফিনিট ভার্বের উপরে ডিপেন্ড করবো আমি অ্যামিজার নিব নাকি ওয়াজ ওয়্যার নিব। যেহেতু আমরা জানি কি ক্যান হচ্ছে প্রেজেন্টে, কুড হচ্ছে পাস্টে, তাহলে এখানে আমার ভার্ব হবে ইজ, কারণ বয় কিন্তু সিঙ্গুলার, আর বয় হু ইজ। তারপর ওই যে আমরা বলছি কি টু বি ভার্ব নেওয়ার পরে এবার অ্যাডজেক্টিভটা নিব, ওই যে সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটা ছিল লেজি, সেই লেজিকে আমরা এখানে নিব, ওকে, আর বয় হু ইজ লেজি, তারপর যা আছে তাই, হ্যাঁ, কান্ট কমপ্লিট হিজ ওয়ার্ক প্রপারলি। এটা লিখলাম। তারপরটা যদি আমরা করি, উই স আ টল বিল্ডিং, আমরা কিন্তু উপরে দেখছি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্রথমে ছিল, আর এই সেন্টেন্স আছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন সেন্টেন্সের শেষের দিকে আছে। তো আমরা কি করব, তার আগে যে উই স, এটা যা আছে তাই রেখে দিব, উই স। এইবার আবার আর্টিকেল এর মতো এ লিখবো, এই যে অ্যাডজেক্টিভ টল, আর্টিকেল অ্যাডজেক্টিভ আর নাউন না, এই যে অ্যাডজেক্টিভ টল এটাকে ভ্যানিশ করে ফেলবো, উঠে ফেলবো আমরা এখানে, উঠে তাহলে থাকে কি বিল্ডিং,
উই স আ বিল্ডিং। এবার আমরা কি করবো এখানে হু বা হুইচ নিব, যেহেতু বিল্ডিং বস্তু দ্বারা আমরা নিব এটা হুইচ নিব, হুইচ। তারপর একটা অক্সিলারি ভার্ব অ্যামিজার বা ওয়াজ লিখবো। যদি সেন্টেন্সে এই যে উই স মূল ভার্ব হচ্ছে স, আমরা জানি কি সি হচ্ছে প্রেজেন্টে, সি এর পাশে হচ্ছে স, যদি পাঁচটি তাহলে অবশ্যই কি ওয়াজ বা ওয়ার নিব। তাহলে হুইচের আগে বিল্ডিং সিঙ্গুলার, তাহলে নেব কি ওয়াজ, হুইচ ওয়াজ। এইবার ওই যে অ্যাডজেক্টিভ বাকি আছে তারা নিয়ে আসবো, হুইচ ওয়াজ টল। এখন সেন্টেন্স কিন্তু শেষ, আর কিছু নাই, না থাকলে নাই। অর্থাৎ উই স আ বিল্ডিং হুইচ ওয়াজ টল। সেন্টেন্সটা ছিল উই স আ টল বিল্ডিং, এটা অ্যান্সার হয়ে গেল কি উই স আ বিল্ডিং হুইচ ওয়াজ টল। আচ্ছা, এটা তো আমরা করলাম। তারপরটা আপনারা করেন 12 নম্বরটা, বা এটা মুখোমুখি বলে দিই। হি ফাউন্ড এ কমপ্লেক্স প্রবলেম, তাহলে এ কমপ্লেক্স প্রবলেম, তাহলে প্রবলেমটা কেমন, কমপ্লেক্স মানে জটিল প্রবলেম। তাহলে নাউনের দোষ গুণ তারপর অ্যাডজেক্টিভ। আবার অনেক সময় কিন্তু শুধু আর্টিকেল নাও থাকতে পারে, শুধু অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে পারে। উই স, উই ফাউন্ড, কমপ্লেক্স প্রবলেমস বা সাম কমপ্লেক্স প্রবলেমস তাও হইতে পারে। তাহলে তো আপনি কি করবেন তখন, এখানে এ না থাকে মনে করেন সাম হইতে পারে, ম্যানি হইতে পারে, হ্যাঁ, সাম কমপ্লেক্স প্রবলেমস হইতে পারে, হ্যাঁ, এরকম হইতে পারে সাম কমপ্লেক্স প্রবলেমস। তখন আমরা কি করব, ওই যে অ্যাডজেক্টিভ কমপ্লেক্স এটাকে বাদ দিয়ে দিব, সাম প্রবলেমস লিখবো। অর্থাৎ এখানে যদি থাকতো হি ফাউন্ড সাম কমপ্লেক্স প্রবলেমস, তাহলে আমরা কি লিখতাম, হি ফাউন্ড, আমরা লিখবো ফাউন্ড। এবার এই যে এ প্রবলেম এখানে লিখলাম আমরা, মনে করেন যে এখানে এ না, আপনার মনে করেন সাম আছে মনে করেন, তাহলে আমরা কি সামটা পাশাপাশি লিখতাম। মনে করেন যে এখানে ব্র্যাকেটে সাম দিলাম বোঝার জন্য, মনে করেন সাম এখানে ছিল, এই জায়গায় জায়গায় সাম আছে, হ্যাঁ, তখন কি সাম, তখন কমপ্লেক্সটা বাদ হবে কি প্রবলেম। আর যদি সাম আনছি আমি, এটাকে পরে নাউন সিঙ্গুলার হয় প্লুরাল হয়, আমি প্লুরালই মনে করেন, এই এসটা হচ্ছে কি সামের কারণে। যদি সাম থাকে তাহলে প্রবলেমস হবে, আর যদি এ থাকে তাহলে প্রবলেম। তারপর হু বা হুইচ হবে, তো আমার তো বস্তু তাহলে হুইচ হবে। আর এই বাক্যের ভার্ব হচ্ছে কি হি ফাউন্ড, সাবজেক্ট ফাউন্ড হচ্ছে ভার্ব পাস্টে আছে, তাহলে আমার কি হবে ওয়াজ বা ওয়ার। যদি আমার যদি এ থাকে তাহলে হবে কি ওয়াজ। আর যদি আমি সাম প্রবলেমস থাকে তাহলে হয়ে যাবে ওয়ার, ব্র্যাকেট আমি ওয়ার লিখলাম, হ্যাঁ। তারপরে বাকি থাকে কি আমার এখানে, তারপরে আমার বাকি থাকে হচ্ছে একমাত্র অ্যাডজেক্টিভটা বাকি থাকে। তাহলে আমি সেই অ্যাডজেক্টিভটা লিখে দিব কি, অ্যাডজেক্টিভটার নাম হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স লিখে দিব। অর্থাৎ আমার অ্যান্সারটা হবে কি, তাহলে হি ফাউন্ড আ প্রবলেম হুইচ ওয়াজ কমপ্লেক্স। অথবা যদি সাম থাকতো বা ম্যানি থাকতো বা এই লট অফ থাকতো বা সেভারাল থাকলো বা এই নাম্বার অফ থাকতো, যদি এরকম যদি থাকে, কার আগে, যদি প্রবলেমের আগে থাকতো তখন প্রবলেম তো নিজেই প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ হি ফাউন্ড সাম প্রবলেমস হুইচ ওয়ার কমপ্লেক্স, তখন এরকম হইতো। বা হি ফাউন্ড, যদি মনে করেন ম্যানি আছে তাহলে হয়তো কি হি ফাউন্ড ম্যানি প্রবলেমস হুইচ ওয়ার কমপ্লেক্স, হি ফাউন্ড আ নাম্বার অফ প্রবলেমস হুইচ ওয়ার কমপ্লেক্স, এইভাবে করে সাধারণত হবে। এবার এটা আসলে স্পেশাল একটা রুলস, এই রুলসটা হচ্ছে শুরুতেই হবে, এটা অন্য কোথাও হবে না। এটা কি স্পেশাল কিসের রুলস, এটা আপনাকে মনোযোগ দিয়ে জানতে হইবে, এটা অনেকের মাথায় ঢোকে না। যেহেতু আমরা এটা লাস্টে করেছি এই কারণে যে দি প্লাস অ্যাডজেক্টিভ যদি সাবজেক্টের মতো কাজ করে, কার মতো কাজ করে, দি প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে দেখো ভার্ব আছে, তারপরে বাক্যে কি থাকবে, ভার্ব থাকবে সাধারণত। মানে একটা সাবজেক্টে দ্য রিচ নেভার ওয়েস্ট দেয়ার টাইম, ধনীরা কখনো তাদের সময় নষ্ট করে না, কারণ এইখানে দ্য রিচ আছে, এটা এখানে সাবজেক্টের কাজ করছে, কে আর্টিকেল প্লাস না অ্যাডজেক্টিভ। আমরা দেখছি আগে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, কিন্তু এখানে শুধু আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ। যদি এরকম দেখেন যে আর্টিকেল প্লাস জাস্ট শুধু অ্যাডজেক্টিভ আছে এবং এটা সাবজেক্টের কাজ করতেছে, তখন এই দায়ের মতো দাঁড়ে আমরা বানাবো কি দোষ বানাবো, দোষ দাঁড়ে বানাবো দোষ, প্লাস একটা হু বা হুইচ নিব, হু বা কি নিব হুইচ নিব। তারপর আবার ওই অ্যাডজেক্টিভ নিয়ে আসবো, অ্যাডজেক্টিভের যে ভার্ব আছে সে ভার্ব মানে বাকি অংশ যদি থাকে সে বাকি অংশ আমরা নিয়ে আসবো, এখানেও বাকি অংশ আমরা নিয়ে আসবো আর কি। অর্থাৎ আবার বোঝেন আপনারা, এখানে প্র্যাকটিস করা বোঝে তারা বেশি ভালো লাগবে। দ্য রিচ নেভার ওয়েস্ট দেয়ার টাইম, যেটা আছে কি দি প্লাস অ্যাডজেক্টিভ, তাই না, দ্য রিচ হইতে দ্য অনেস্ট, দ্য ইন্ডাস্ট্রিয়াস হইতে দ্য বিগ, দ্য নাইস, এরকম কিছু যা কিছু খুশি লিখতে পারে, কোনো সমস্যা নাই, দ্য সিনসিয়ার, এরকম। তো দা লিখবো আমরা, দা বাদ দিয়ে কি হবে এখানে দোজ হয়ে যাবে, দোজ। তারপরে আমরা একটা যেহেতু রিচ ব্যক্তিদেরকে বোঝাচ্ছে তাহলে হু লিখবো, দোজ হু। তারপর অক্সিলারি ভার্ব, আমরা যেটা এই বাক্যের যে দ্য রিচ নেভার ওয়েস্ট, এই যে ওয়েস্ট ভার্ব প্রেজেন্টে আছে, তার মানে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার, ওয়েস্ট প্রেজেন্টে মানে তাহলে অ্যামিজার নিবে, তাহলে দোজ যদি প্লুরাল তাহলে হবে কি এখানে আর, দোজ হু আর, এবার রিচ, দোজ হু আর রিচ, তারপর যা আছে তাই নেভার ওয়েস্ট দেয়ার টাইম, নেভার ওয়েস্ট দেয়ার
টাইম। তারপরটা দ্য অনেস্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো দ্য অনেস্ট সাবজেক্ট, অলওয়েজ স্পিক হচ্ছে কি ভার্ব প্রেজেন্টে আছে, দ্য ট্রুথ অবজেক্ট। তার মানে কি দা দোজ, সরি আবার কি দোজ হবে যেহেতু দি প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্টে কাজ করছে, তো দোজ। এবার কি লিখবো আমি? হু লিখবো, দোজ হু। তারপরে অ্যামিজার বা ওয়াজ আর হবে যেহেতু দোজ প্লুরাল, তো হবে কি আর, দোজ হু আর অনেস্ট। তারপর যা আছে তাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এবার দেখেন যে নতুন যে রুলস, ঢাকা ইজ এ সিটি 15 নম্বরে। এখানে কিন্তু দেখেন ঢাকার আগে অ্যাডজেক্টিভ নাই, সিটির আগে অ্যাডজেক্টিভ নাই, আর্টিকেলটা অ্যাডজেক্টিভে কাজ করে কিন্তু ওইভাবে আক্ষরিক অর্থে অ্যাডজেক্টিভকে আমরা চিনি সেটা নাই আর কি। এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কি করবো? সাথে ঢাকা ইজ এ সিটি, রতন ইজ মাই ফ্রেন্ড, এই ধরনের সেন্টেন্স থাকলে, যেমন হেলথ ইজ ওয়েলথ, হ্যাঁ, এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা করবো কি? ইট ইজ ঢাকা, এইভাবে লিখবো, ইট ইজ ঢাকা। এবার যদি বস্তু দ্বারা হুইচ বসা দিব, হুইচ ইজ এ সিটি। আবার পরেরটা মনে করেন রতন ইজ মাই ফ্রেন্ড, তাহলে কি বলবেন? তাহলে ইট ইজ বা দিস ইজ রতন, ইট ইজ অথবা যদি ব্যক্তি ইট বললে কেমন দেখায় না, তাহলে দিস ইজ রতন, এটা হলো রতন মিয়া। হু, তারপর যা আছে তাই, হু ইজ মাই ফ্রেন্ড। এখন মনে করেন যে বলা থাকতে পারে যে হেলথ ইজ ওয়েলথ, মানে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। ওকে, দ্য ফ্যান ইজ নাইস, ইট ইজ দ্য ফ্যান হুইচ ইজ নাইস, এভাবে করে আর কি। কাজী নজরুল ওয়াজ বর্ন ইন কলকাতা, এই যে ইন প্লাস, এটা কিন্তু একটা স্পেশাল রুলস, আজকে ক্লাসের শেষ রুলস, এবং যারা এই ক্লাসের পুরোটা দেখবে তারা খুব সৌভাগ্যবান যে তারা এই রুলসটা পারবে। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন কলকাতা, যদি স্থান থাকে, যদি কি থাকে? স্থান থাকলো, যেমন টাইম, যেমন আমরা বলছিলাম যে হোয়েন, ইন প্লাস বা এট, ডিউরিং, হোয়াইল, এরপরে যদি টাইম থাকতো, যেমন ইন উইন্টার, তার মানে ইট ওয়াজ উইন্টার, তাই না? এখানেও সেম হবে, জাস্ট এখানে আমার কনজাংশনটা হবে হচ্ছে হয়ার আসবে এখানে, হয়ার অর্থ যেখানে বুঝাইছে এখানে। যেমন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন কলকাতা, তাই এটা আমার শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে ইট ওয়াজ বা ইট ইজ দুটাই হবে এখানে, যেহেতু এটা অতীত বোঝাচ্ছে, জন্মগ্রহণ করছে কিন্তু কলকাতা তো এখন আছে, তাই না? এই জন্য ওয়াজ বা ইজ দুটাই নেওয়া যাবে। ইট ইজ কলকাতা, অর্থাৎ আবার বোঝেন যে সিম্পল করার, কমপ্লেক্স করার সময় যদি ইন কলকাতা, ইন মিরপুর, ইন ঢাকা, ইন বাংলাদেশ, এই বা এই দুইগুলো যদি শেষে থাকে আমি শুরুতে নিয়ে আসবো, অর্থাৎ ইট ওয়াজ বা ইট ইজ কলকাতা। আর কলকাতা যদি জায়গার নাম, স্থান, তাহলে আমি হয়ার। তারপর বাকি হচ্ছে হয়ার কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, এবার কিন্তু হয়ার কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন। তারপরটা যদি খেয়াল করেন, দেখেন এইখানেও পিপল গো টু ঢাকা টু গেট জব, এই যে টু ঢাকা, সবার কথা জায়গা আছে না? তো কি বলবো আমরা? কি বলতে পারি যে ইট ইজ ঢাকা, যেহেতু এই বাক্যে ভার্ব গো প্রেজেন্ট, তাই ইট ইজ ঢাকা। হয়ার লিখবো এবার, কারণ জায়গা নাম লিখি তার পাশে হয়ার লিখতে হবে, তার বাকি থাকে কি? পিপল গো টু গেট এ জব, তাই না? হয়ার পিপল গো টু গেট এ জব, হয়ার পিপল গো টু গেট এ জব। আমরা নেক্সট ক্লাস আর একটা নিয়ে আসবো, আজকে এই পর্যন্তই, পারলাম না, ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা একটু আজকে 18টা সেন্টেন্স উপস্থাপন করতে পারলাম। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু নিয়ে আসবো যেগুলো হচ্ছে স্পেশাল, বিশেষ, যেগুলো সব রুলসের বাইরে। রুলসের বাইরেগুলো করতে অনেকটা জটিল হয়ে যায়, যদি রুলসের বাইরে খুব কম দেয় পরীক্ষায়, তারপর আমরা প্র্যাকটিস করব। শুধু তাই না, আমরা আজকে 3 নাম্বার বা 4 নাম্বার 5 নাম্বার পার্টে আমরা করব বোর্ডে যেগুলো আছে, এইচএসসি এবং এসএসসি বোর্ডে যেগুলো আছে সেগুলো কিভাবে সলভ করবো আমরা, সেগুলোকে আমাদের যে আমরা যে রুলসগুলো এতদিন শিখলাম, এই রুলসের ভিতরে আছে নাকি রুলসের বাইরে? যদি রুলসের বাইরেই থাকে তাহলে আমরা এতগুলো রুলস করে লাভ কি? এত ভিডিও দেখে আমাদের লাভ কি? আমরা প্রমাণ করে দেখাবো যে আমরা যে রুলসগুলো শিখিয়েছি, এই প্রত্যেকটা রুলসের আলোকে এই বোর্ডে প্রশ্ন আছে, বোর্ডে যে প্রশ্নগুলো আছে ওগুলো এই রুলসের আলোকে সমাধান বা সলিউশন করা যাবে। আজকে এখানে এই পর্যন্ত কথা বলে আমরা বিদায় নিব। যার আগে বলবো, তোমরা যারা খাতা কলম এখন এগুলো উঠাও নাই, খাতা কলম উঠিয়ে রাখো, এবং যারা এখন আমাদের চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করনি বা ফেসবুকে শেয়ার করনি, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। এখানে এই পর্যন্ত কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।